আমরা তো রোজই এমন একটা টেকনোলজি ব্যবহার করি যা আমাদের জীবনকে একদম চালিয়ে নিয়ে যাচ্ছে, অথচ আমরা এটা নিয়ে খুব একটা ভাবিই না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি জিপিএসের কথাই বলছি। তো চলুন আজ সেই অদৃশ্য জগৎটা একটু ঘুরে দেখি, যেটা কিনা নিঃশব্দে আমাদের পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে। কখনো কি মনে প্রশ্ন এসেছে যে আমাদের হাতের ফোনটা ঠিক কিভাবে জেনে যায় যে আমরা পৃথিবীর কোন কোণায় বসে আছি? মানে এই ছোট্ট একটা যন্ত্র এত নিখুঁতভাবে আমাদের লোকেশনটা বলে দেয় কি করে? এর উত্তরটা না লুকিয়ে আছে অ্যাটমিক ক্লক, কোল্ড ওয়ারের সময়ের কিছু গোপন টেকনোলজি আর কিছু কাল্পনিক গোলকের এক অবিশ্বাস্য মিশেলের মধ্যে। কি শুনতে অবাক লাগছে? চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পার্ট দিয়ে, মানচিত্রের জাদুর বিন্দু। চলুন একদম গোড়া থেকে জেনে নিই কীভাবে ম্যাপের ওপর এই ম্যাজিক্যাল ডটটার জন্ম হলো। এই গল্পের শুরুটা কিন্তু অনেক আগে, সেই ১৯৫০-এর দশকে, যখন বিজ্ঞানীরা প্রথম ডপলার ইফেক্ট ব্যবহার করে স্পুটনিক স্যাটেলাইট ট্র্যাক করছিলেন। এরপর ৬০-এর দশকে মার্কিন নৌবাহিনী তাদের নিউক্লিয়ার সাবমেরিনগুলোকে ট্র্যাক করার জন্য একটা সিস্টেম তৈরি করে। এরপর আসল টার্নিং পয়েন্ট আসে ১৯৭৮ সালে, যখন প্রথম পরীক্ষামূলক জিপিএস স্যাটেলাইট লঞ্চ করা হলো। তবে সেটা ছিল পুরোপুরি মিলিটারি ব্যবহারের জন্য। কিন্তু ৮৩ সালে একটা দুঃখজনক বিমান দুর্ঘটনার পর তৎকালীন প্রেসিডেন্ট রিগ্যান সাধারণ মানুষের ব্যবহারের জন্য জিপিএস খুলে দেন। আর ফাইনালি ১৯৯৫ সাল নাগাদ ২৪টা স্যাটেলাইটের পুরো নেটওয়ার্কটা অপারেশনাল হয়ে যায়। আর ঠিক তখন থেকে আমাদের জীবনটা চিরদিনের জন্য বদলে গেল। কিন্তু প্রশ্ন হলো, মহাকাশে ভাসতে থাকা এই কয়েকটা স্যাটেলাইট ঠিক কিভাবে আমাদের হাতের ফোনের সাথে কানেক্ট করে? এর পেছনের সায়েন্সটা জানলে কিন্তু সত্যি অবাক হতে হয়। তো জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা আসলে আমেরিকার একটা ইউটিলিটি, যেটা চালায় ইউএস স্পেস ফোর্স। মহাকাশে প্রায় ৩০টারও বেশি স্যাটেলাইটের একটা ঝাঁক পৃথিবীকে ঘিরে ঘুরছে, আর আমাদের মূলত ৩টে সার্ভিস দিচ্ছে। আমরা কোথায় আছি মানে আমাদের পজিশন, কোন দিকে যাব মানে ন্যাভিগেশন, আর একদম নিখুঁত সময়। জিপিএস কাজ করে ট্রাইলেটারেশন নামে একটা ইন্টারেস্টিং পদ্ধতিতে। ব্যাপারটা সহজ করে বলি, ধরুন প্রত্যেকটা স্যাটেলাইটে একটা করে সুপার অ্যাকিউরেট অ্যাটমিক ঘড়ি আছে। স্যাটেলাইটটা কি করে, ওই নিখুঁত সময়টা সহ একটা সিগন্যাল পৃথিবীতে পাঠায়। আমাদের ফোন যখন সিগন্যালটা পায়, ও হিসাব করে, আচ্ছা সিগন্যালটা আসতে ঠিক কতক্ষণ লাগলো। এই সময়টা থেকে ও বুঝে যায় স্যাটেলাইটটা ঠিক কতটা দূরে আছে। এবার এই দূরত্বটাকে কেন্দ্র করে স্যাটেলাইটের চারপাশে একটা কাল্পনিক গোলক বা স্ফিয়ার তৈরি হয়। যখন এরকম ৩টা আলাদা স্যাটেলাইট থেকে ৩টে সিগন্যাল আসে, তখন ৩টে গোলক তৈরি হয়, তাই না? এই ৩টে গোলক ঠিক একটাই পয়েন্টে একে অপরকে কাট করে, আর বুম, ওটাই হলো আমাদের 2D লোকেশন, মানে ল্যাটিচিউড আর লঙ্গিচিউড। আর যদি উচ্চতাও মাপতে হয়, তখন জাস্ট আরেকটা মানে ৪ নম্বর স্যাটেলাইটের সিগন্যাল লাগে, ব্যাস। কিন্তু কথা হলো, এই সিস্টেমটা কি সবসময় একদম 100% অ্যাকিউরেট হয়? সত্যি বলতে না, হয় না। তো চলুন এবার দেখি কেন এই হিসাবে ভুল হয়, আর সেই ভুলটাকেই বা কিভাবে ঠিক করে আরও নিখুঁত লোকেশন পাওয়া যায়। ব্যাপারটা হলো, মহাকাশ থেকে আসা জিপিএস সিগন্যালকে তো পৃথিবীর বেশ ঘন একটা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল পার করে আসতে হয়। এই বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের মতো স্তরগুলো সিগন্যালের স্পিডকে একটুখানি স্লো করে দেয়। আর এই সামান্য ডিলে বা দেরিটাই কিন্তু গণনায় ছোটখাটো ভুল তৈরি করে ফেলে। এই ভুলগুলোর মধ্যে সবচেয়ে বড় কালপ্রেট হলো আয়োনোস্ফিয়ার, যেটা একাই প্রায় ৫ মিটার পর্যন্ত ভুল করাতে পারে। এরপরে আছে স্যাটেলাইটের অরবিট বা কক্ষপথের সামান্য শিফট, বা ধরুন স্যাটেলাইটের নিজের ঘড়িতেই সামান্য এরার। এগুলো প্রায় ২.৫ থেকে ২ মিটারের ভুল যোগ করে। এমনকি সিগন্যাল যখন কোনো উঁচু বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে আমাদের ফোনে আসে, যেটাকে বলে মাল্টিপাথ এফেক্ট, তখনও প্রায় ১ মিটারের গরমিল হতে পারে। এই ছোট ছোট ভুলগুলোই একসঙ্গে জুড়ে গিয়ে কিন্তু একটা বড়সড় পার্থক্য তৈরি করে ফেলে। তো এই ভুলগুলো ঠিক করার জন্য দুটো বেশ কাজের টেকনোলজি আছে। একটা হলো ডিজিপিএস। এটা কি করে, মাটিতে থাকা কিছু ফিক্সড স্টেশন ব্যবহার করে আশেপাশে অ্যাটমসফিয়ারের ভুলগুলো ঠিক করে দেয়। এটা সাধারণত খুব হাই প্রেসিশন কাজে, যেমন সায়েন্টিফিক রিসার্চ বা কৃষি কাজে ব্যবহার হয়। আর দ্বিতীয়টা হলো এজিপিএস বা অ্যাসিস্টেড জিপিএস, যেটা আসলে আমাদের সবার ফোনেই আছে। এটা আমাদের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে স্যাটেলাইটের ডেটা ফোনে খুব তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলে। আর এর ফলেই কি হয় জানেন, আমরা ঘরের ভেতরে থাকলেও লোকেশন পেয়ে যাই, লোকেশন লক হতে অনেক কম সময় লাগে, আর ফোনের ব্যাটারিও বাঁচে। জিপিএস কিন্তু এখন আর শুধু রাস্তা দেখানোর একটা যন্ত্র নেই, এটা এখন আমাদের অর্থনীতির একটা ইনভিজিবল বা অদৃশ্য ইঞ্জিন হয়ে উঠেছে। চলুন এর আসল ইম্প্যাক্টটা একবার বোঝার চেষ্টা করি। একবার ভাবুন তো, মাত্র ১০ বছরে জিপিএস কতটা পাল্টে গেছে। ১০ বছর আগেও এটা ছিল মূলত লাক্সারি গাড়ি বা বড় বড় লজিস্টিক্স কোম্পানির জিনিস, আর আজ
আজ একদম সস্তা চিপের দৌলাতে সাইকেল থেকে শুরু করে পোষা কুকুরের কলার পর্যন্ত সবকিছুতে জিপিএস লাগানো যায়। আগে লোকেশন পেতে হলে এসএমএস করতে হতো, আর এখন স্মার্টফোন অ্যাপে প্রতি সেকেন্ডে রিয়েল টাইম ট্র্যাকিং হচ্ছে। কোথায় ছিল সেই বড় আর দামি ডিভাইস, আর কোথায় আজকের এই ছোট্ট সস্তা চিপ, যা এখন প্রায় সব ডিভাইসের একটা স্ট্যান্ডার্ড ফিচার? এর অর্থনৈতিক প্রভাবটা ঠিক কত বড় তার একটা ধারণা দিই। শুধু আমেরিকাতেই জিপিএস প্রায় $1.4 ট্রিলিয়ন ইকোনমিক বেনিফিট তৈরি করেছে। হ্যাঁ, $1.4 ট্রিলিয়ন। এটা শুধু একটা টেকনোলজি না, এটা একটা সত্যিকারের অর্থনৈতিক বিপ্লব। আমাদের আজকের লাইফস্টাইলে প্রায় প্রতিটা কোনায় জিপিএস জড়িয়ে আছে। সকালে অফিস যাওয়ার জন্য রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডাকা, দুপুরে লাঞ্চের জন্য ফুড ডেলিভারি অর্ডার করা, এমনকি গ্রামের কৃষকের জমিতে একদম নিখুঁতভাবে চাষাবাদ করা, সবকিছুই কিন্তু চলছে এর ওপর ভর করে। বিশ্বজুড়ে জিনিসপত্র পাঠানো, ইমার্জেন্সি সার্ভিসে সাহায্য করা, ভবিষ্যতের অটোনমাস গাড়ি, এমনকি ফিন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, সবকিছুর পেছনেই কিন্তু সাইলেন্টলি কাজ করে যাচ্ছে এই সিস্টেমটা। তাহলে জিপিএসের ফিউচারটা কি হতে চলেছে? আর এই অসাধারণ টেকনোলজির সাথে এমন কি রিস্ক বা ঝুঁকি জড়িয়ে আছে যা নিয়ে আমাদের একটু ভাবা দরকার? ভবিষ্যতের সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে অটোনোমাস বা স্বয়ংক্রিয় গাড়ি। এই গাড়িগুলো চলার জন্য জিপিএসের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। জিপিএস থেকে পাওয়া ডেটাকে ওরা লিডার বা রাডারের মতো সেন্সরের ডেটার সাথে ফিউজ করে বা মিলিয়ে নেয়, আর এভাবেই সেন্টিমিটার লেভেলের অ্যাকুরেসি পায়, যা সেফ ড্রাইভিংয়ের জন্য একদম মাস্ট। কিন্তু এর একটা খুব ডার্ক সাইড বা অন্ধকার দিকও আছে। জিওস্লেভারি, এই শব্দটা একবার ভাবুন। এর মানে হলো এমন একটা অবস্থা যেখানে কোনো একজন বা কোনো একটা সংস্থা গোপনে বা জোর করে অন্য কোনো ব্যক্তির ওপর নজরদারি চালাচ্ছে এবং তার ফিজিক্যাল লোকেশনকে কন্ট্রোল করছে। জিপিএস টেকনোলজির যদি অপব্যবহার হয়, তাহলে কিন্তু আমাদের এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে পারে। এই টেকনোলজিটা আসলেই একটা দুধারী তলোয়ারের মতো। একদিকে যেমন একজন বাবা মা যখন জিপিএস দিয়ে তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পান, তখন এটা একটা আশীর্বাদ, কিন্তু অন্যদিকে এর মাধ্যমেই কিন্তু একটা বাচ্চার প্রাইভেসি নষ্ট হতে পারে যদি তার উপর সারাক্ষণ নজরদারি করা হয়। ঠিক একইভাবে পথ হারিয়ে ফেলা একজন অ্যালজাইমার রোগীকে খুঁজে পাওয়াটা যেমন খুব জরুরি, তেমনি একজন এমপ্লয়ার যদি তার কর্মীর প্রত্যেকটা মুভমেন্ট সারাক্ষণ মনিটর করতে থাকেন, সেটা তো তার ব্যক্তিগত স্বাধীনতা একটা বিরাট হস্তক্ষেপ, তাই না? তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, যেহেতু আমরা এই অদৃশ্য সিস্টেমের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে একটা পৃথিবী তৈরি করছি, আমরা এর হাতে ঠিক কতটা কন্ট্রোল তুলে দিতে রাজি আছি? এই অসাধারণ প্রযুক্তির সুবিধাগুলো নিতে গিয়ে আমরা আমাদের কতটা স্বাধীনতা বিসর্জন দিতে প্রস্তুত? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই নিজের মতো করে খুঁজে নিতে হবে।